নাইট হেভেন ক্লাবে বসায় ড্রিঙ্ক করছে এজন। আজ বাহাদুরকে নিয়ে আসেনি। শালার ঘরে শালাকে নিয়ে আসলে শুধু জ্ঞান দেয়। সেই জন্য আজ এজওয়ান একাই এসেছে। ড্রিঙ্ক ছেড়ে গ্লাসে চুমুক দিতেই দেখলো দরজার কাছে বাহাদুর দাঁড়িয়ে আছে। ভেতর থেকে একটা বিচ্ছিরি বকা সে বাহাদুরকে দিয়ে বসলো। বাহাদুর এজওয়ানকে দেখে এগিয়ে এসে বলল, আমাকে না জানিয়ে এখানে এসেছিস কেন? তুই কে রে যে তোকে জানিয়ে সব জায়গায় আসতে হবে আমার? এটা তোর অস্ট্রেলিয়া না। এখানে তোর বাপ ভাইয়ের শত্রুর অভাব নেই। যদি কেউ আমাকে চিনতে তোর জীবন পার হয়ে যাবে, তাও চিনতে পারবি না। এই এজন আসলে কি, তাই আমাকে জ্ঞান দিস না বাহাদুর। তোর জ্ঞান সবসময় না, আমার কাজ আমাকেই করতে দে। কিসের কাজ করতে এসেছি তুই এখানে? আর তখনই একটা মেয়ে এসে এজনের হাত ধরে টান দিল। এজন বাহাদুরের দিকে চোখ মেরে বলল, এই যে, এই কাজ। জন চলে গেল উপরে সেই মেয়ের সাথে। উফ, এই এজওয়ান নারীর সঙ্গে এখানে এসেছে। নীরব শুনশান নীরব রাস্তা দিয়ে চলছে গাড়ি। গাড়ির ভিতর আছে 10-10টি মেয়ে আর ড্রাইভার। দিনের আলো ফোটার আগে মেয়েগুলোকে কাঙ্ক্ষিত জায়গায় দিয়ে আসতে হবে। গাড়ির দরজা ধরে টান দিতে দেখলো গাড়ির ভেতরে কেউ নেই। মুহূর্তে গাড়ি স্টার্ট দেওয়ার শব্দে পেছনে ফিরতে দেখলো মেয়ে প্রতি সেই ট্রাকটা কেউ নিয়ে চলে যাচ্ছে। ড্রাইভারের মাথায় হাত। নিজের ট্রাককে ফলো করার জন্য এই ট্রাকে উঠে গাড়ি স্টার্ট দিতে গিয়ে দেখে গাড়ি স্টার্ট হচ্ছে না। ট্রাকটা মুহূর্তেই চোখের সীমানা বাইরে চলে যায়। মালিককে কানে এই খবর গেলে মালিক তো তাকে জানায় মেরে ফেলবে। এইজন ঘাড় ফিরিয়ে তাকালো। নীল চোখ জোড়া চাহনি শক্ত। আমার পেটে জায়গা হবে, তাও আবার তোমার মতো সস্তা মেয়েদের? নাইট জোকস। রাত অবধি এখানেই থাকবে, সকাল হলে ছেড়ে দিব। তারপর নেক্সট টাইম আমার চোখের সামনে আসবে না। সারা রাত এভাবে রাখার মানে কি? তোর প্রশ্নের উত্তর দিতে আমি রাজি নই। সো সাইলেন্ট। আমি এখন টিভি দেখছি। মেয়েটা চুপ হয়ে গেল। কে এই ছেলে? এভাবে বেঁধে কেন রেখেছে? এই জনের ফোন বেজে উঠল। ওপাশ থেকে শুধু একটাই আওয়াজ আসলো, কথা মতো কাজটা সাকসেসফুলি হয়ে গেছে। এইজন বাঁকা হেসে বলল, গুড, নেক্সট টার্গেটে যেতে হবে। এখন আমাদের রাজনীতির মূল কেন্দ্রস্থলে জনতার কল্যাণ পরিষদ নামের একটা তথাকথিত জনবান্ধব রাজনৈতিক দলের বোর্ডরুম। এখানে প্রতি মাসে একবার করে উন্নয়ন ও প্রগতির মিটিং হয়, যার আসল উদ্দেশ্য হলো ক্ষমতা ধরে রাখা, টাকা ভাগাভাগি চক্রান্ত আর নিজ নিজ এলাকার প্রভাব রক্ষা করা। মিটিংয়ে আলোচনার বিষয়সমূহ: চাঁদার অডিটকে কয়টা ঠিকাদারি থেকে কত পেয়েছে আর কাকে দিতে হয়নি, বিরোধী দলের বদনাম ছড়ানোর নতুন পদ্ধতি, সোশ্যাল মিডিয়া বা নাটকেও গ্রেপ্তার। চেয়ারম্যানের উপস্থিতি শুরু হলো বৈঠক। সুলেমান এখনও আসেনি। চেয়ারম্যান টেবিলের মাথায় বসে বললেন, আমরা এই মাসে 28 কোটি বরাদ্দ পাচ্ছি। 3 ভাগে ভাগ হবে। 3 কোটি যাবে মিডিয়া ম্যানেজে, বাকি ঠিকাদার আর অফিস ভাগ বুঝে নেবে। আজ মে মাসের 24 তারিখ। উর্মি উঠানে বসে আছে। পরশু মেহরিনের বিয়ে, অথচ তার কোনো নতুন জামা নেই। বেস্ট ফ্রেন্ডের বিয়ে, কি সে পুরনো জামা কাপড় পরে খাবে? উর্মি মায়ের দিকে তাকিয়ে বলল, মা, একটা নতুন জামা কিনে দাও না। মেহরিনের বিয়েতে কী পরুম আমি? ইতি বেগম মেয়ের কথা শুনে বিরক্ত হলো। জানি মেয়ে তাদের অবস্থা, জেনেও এ কথা বলছে। মা, ভাইরে ফোন দাও না একটা। ভাই তো চাকরি হয়ে গেছে, কিছু টাকা পাঠাতে কও। টাকা পেলে কি না পাঠিয়ে থাকতো তোর ভাই? বুঝিও অবুঝের মতো কথাবার্তা কেন বলছিস? উর্মি মুখ গোমড়া করে বসে রইল। সুলতান নিবাসে বাসায় সুলতান নিজের জামা কাপড় গুছিয়ে নিয়েছেন ব্যাগে। আজ তারা গ্রামে বাড়ি যাবে সুলেমানের বিয়ে উপলক্ষে। এজওয়ান যাবে না বলেছে। তার কি বলে একটা কাজ আছে, সে ভীষণ ব্যস্ত। পালে বিয়ে দিন যাবে। ইব্রাহিমও নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে ইমনকে ডেকে বলো, ইমন, কয়েকদিন আমি ঢাকায় থাকবো না। তুমি এ কদিন ইয়াসিনের সাথে থাকবে। একা থাকবে না, কারণ বিরোধী দলের লোকেরা তোমায় চিনে ফেলেছে। তো একা একা থাকাটা রিস্কি। তুমি ইয়াসিনের বাড়িতেই থাকো। জি। আসবেন কবে? বিয়ে তো 26 তারিখ, আজ 24 তারিখ। 5-6 দিন ভেতরে চলে আসব। কথাটা বলে ইব্রাহিম পকেট থেকে 8,000 টাকা বের করে ইমনের হাতে দিয়ে বলো, বাসার টাকা পাঠিও আর নিজের জন্য খরচ করিও। এ কয়েকদিন আসছে। ইমন কৃতজ্ঞতা প্রকাশ করলো। কিছু টাকার আসলেই দরকার ছিল। ইব্রাহিম চলে গেল সুলেমানের বাড়ি। সুলেমানের বাড়িতে এসে দেখলো বাসার সুলতান রেডি, কিন্তু সুলেমান এখন বসে ব্রেকফাস্ট করছে।
এই ছেলে কি যাবে না নাকি? কী রে, এখনও খাচ্ছিস? যাবি না? সলিমান ছোট্ট করে জবাব দিল, হুম। কখন? খাওয়া শেষ হলেই। সলিমানের খাওয়া শেষ হলে তারা তিনজন বেরিয়ে পড়ে। ইয়াসিনের কত শখ ছিল সলিমান ভাইয়ের বিয়ে খাওয়ার, কিন্তু এই জোয়ান ভাই এগা দেখে ইয়াসিনকে থাকতে হলো ঢাকা। দুঃখে কষ্টে তার ইচ্ছে করছে কচু গাছের সাথে ফাঁসি দিতে। ইয়াসিন ইমনের কাছে গেল। ইমন বিকালে দোকানে দাঁড়িয়ে মায়ের কাছে টাকা পাঠাচ্ছিল। ইয়াসিনের মুখটা গুমরা দেখে জিজ্ঞেস করলো, কী হয়েছে তোমার ইয়াসিন? কী আর হবে ইমন ভাই, কত আশায় ছিলাম ভাইয়ের বিয়ে খাবো, কিন্তু ভাই আমায় নিয়ে গেল না। আমিও দেখেন ভাইকে আমার বিয়েতে দাওয়াত দিব না। ইমন হেসে ফেলল, চিন্তা করো না, আমার বিয়েতে তোমার দাওয়াত দিব। আপনার সামনে বিয়ে নাকি? ঠিক হয়নি, এবার ছুটিতে বাড়ি গিয়ে ঠিক করব বিয়ে। ওহ, আগে থেকে পছন্দ করা নাকি মেয়ে? হুম। আপনাদের কপাল কি সুন্দর। আর দেখেন আমার কপাল, ভাইয়ের ভয়ে জীবনের একটা প্রেমও করতে পারি নাই। প্রেম করার বাধা দেয় নাকি? আবার জিগায়, ভাইয়ের প্রথম দিনে কইয়া দিছে, ইয়াসিন, মেয়ে মানুষের মায়া কি তো পড়বি না। মেয়ে মানুষ সর্বনাশ ডেকে আনি জীবনে। যদি শুনি কাজ রেখে মেয়ে নিয়ে ঘুরতে তাই তাই বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলে আসবো। অথচ দেখেন ভাই আজ নিজেই মাইয়া বিয়া করতে গেছে। ইমন ইয়াসিনের কথার টোন শুনে হেসে ফেলল। আহা, কষ্ট পেও না, তোমায়ও বিয়ে হবে একদিন। দোয়া করেন ইমন ভাই, আমার স্বপ্ন একটা হলো যেন বিয়ে হয় আমার। মহাদেবপুরের সুলতান ভিলা আজ আনন্দ মুখর হয়ে উঠেছে। বাড়ির বড় ছেলে এসেছে। আজ অনেকগুলো মাস পর আফিকা সুলতান ছেলের পছন্দ মতো সব খাবার রেডি টেবিলে সাজালো। দীর্ঘ 11 মাস পর এসেছে সলিমান এ বাড়িতে। বিয়ে না হলে বোধহয় এবছর আসা হতো না। রুমাইশা ভাইকে দেখে গল্প জুড়ে দিয়েছে। রুমাইশার মুখে শুনতে পারল তার বউয়ের নাম মেহেরিন। সলিমান একবার উচ্চারণ করলো সেই নাম ঠোঁটে। আফিকা সুলতান এজনের কথা জিজ্ঞেস করলো, দেশে ফিরে এইবার দেখা করে নিও এই ছেলে। আল্লাহ জানে কী দিয়ে কী তৈরি করেছে এই ছেলেকে। ইব্রাহিম আমিরুল সুলতান আর আনোয়ার সুলতানের সাথে কথা বলছে। মেয়ের বাড়ি এখান থেকে খুব বেশি দূরে নয়। যা শুনলো মেয়ের বাবা একজন ব্যবসায়ী। দুপুরে খাবারটা খেয়ে তারা একটু আশেপাশটা হেঁটে দেখলো। আগামীকাল অলঙ্কারপুর গ্রামে যেতে হবে বিয়ের শাড়ি দিয়ে আসতে। আফিকা সুলতান বলেছে সলিমান আর ইব্রাহিমকেই যেতে। এই ফাঁকে সলিমান মেয়েটাকেও দেখতে পারবে। উর্মি বিকালে মাকে নিয়ে বাজার আসে নতুন জামা কেনার জন্য। ভাই তার টাকা পাঠিয়েছে, এবার সে নতুন জামা পরবে। পছন্দ মতন একটা মিষ্টি কালারের গাউন কিনলো, এটা পরবে বিয়ের দিন। পরের দিন সকালে 10টার দিকে সলিমান বের হলেন বাড়ি থেকে, হাতে মেহরিনের বিয়ের শাড়ি। যেতে চাচ্ছিলেন না একদমই, কিন্তু মায়ের জোরাজুরিতে বাধ্য হয়ে বের হতে হলো। বিয়ে শাদী সাজগোজ এসবের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। এদিকে মেহরিনদের বাড়ির চলছে ঘরোয়া করে গায়ে হলুদের তোড়জোড়। শিরিন খুব যত্ন করে মেহরিনের হাতে মেহেন্দি দিচ্ছে। পাশে বসে আছেন উর্মি, নিজের চোখে সারা বাড়ির ব্যস্ততা দেখে মুগ্ধ। আফিকে সুলতান ফোন করে সানজিদা বেগমকে জানিয়ে দিয়েছেন মেহরিনের বিয়ের শাড়ি পাঠানো হয়েছে, কিন্তু সলিমান বাড়ি অবধি গেলেন না। বাড়ির পাশে গাছ বাগানের কাছে এসে গাড়ি থামালেন। পকেট থেকে একটা কাগজ বের করে পাশে বসে ইব্রাহিমের হাতে ধরিয়ে দিলেন। আসার পথে আফিকা সুলতানা দিয়েছিল। ফোন দিয়ে কাউকে এসে শাড়িটা নিয়ে যেতে বলে ইব্রাহিম। আমি বাড়ির ভেতর যেতে পারবো না। ইব্রাহিম নম্বরটা ফোনে উঠিয়ে কল দিল। সানজিদা বেগম ধরলেন। ইব্রাহিম সালাম দিয়ে বলল, বিয়ের শাড়িটা এনেছিলাম তো আপনাদের বাসাটা চিনছি না, কাউকে যদি পাঠিয়ে দিতেন। অবশ্যই বাবা, আমি মেহরিনকে পাঠাচ্ছি, তুমি কোথায়? গাছবাগানের পথে। সানজিদা বেগম ফোন কেটে দিয়ে আশেপাশে তাকালো। সবাই ব্যস্ত। হঠাৎ খেয়াল হলো তিনি ভুলে মেহরিনের নাম বলে দিয়েছেন, অথচ মেহরিন তো এখনও মেহেন্দি দিচ্ছে। সানজিদা বেগম উর্মির দিকে তাকিয়ে বলো, উর্মিমা একটা কাজ করে দিত। উর্মি মেহেন্দি ভরা হাত নিয়ে উঠে বলল, হ্যাঁ চাচি বলো। গাছবাগানের ওখানে দেখ তোর ভাইয়া আছে, মেহরিনের শাড়ি নিয়ে এসেছে, নিয়ে আয় তাদের। উর্মির কপাল কুঁচকালো, ভাইয়া মানে মেহরিনের জামাই? হুম। উর্মি হাত দিয়ে চোট লাগালো গাছবাগানের ওখানে। ইব্রাহিম শাড়ির ব্যাগটা
নিয়ে গাড়ির বাইরে অপেক্ষা করছিল। সলিমান শুনেছে মেহেরিনকে পাঠাবে। উর্মি দূর থেকে দেখলো সাদা পাঞ্জাবি পরিহিত এক লোক দাঁড়িয়ে আছে। কিছুটা এগিয়ে আসতে চেহারাটা স্পষ্ট হলো। এই লোককেই তো সে ঢাকায় দেখেছিল। তার মানে এই লোকে মেহেরিনের স্বামী। উর্মির মুখে একটু লজ্জার ছায়া দেখা গেল। ইস, আর সে কিনা এই লোককে নিয়ে অন্যরকম কল্পনা করেছিল। বান্ধবীর স্বামীকে নিয়ে এসব ভাবা, তওবা তওবা। উর্মি ভদ্রমতে এগিয়ে এসে বলল, ভাইয়া, আপনারই তো তারা। একটু আগে ফোন দিয়ে আসতে বলেছিলেন। ইব্রাহিম তাকালো উর্মির দিকে। কীভাবে যেন এই দেখাতে চিনে ফেলল। এই মেয়েকে তো সেদিন রাস্তায় দেখেছিল। গরিব অসহায় ভেবে ত্রাণও দিয়েছিল। বন্ধুর কানে যদি যায় তার বুকে ইব্রাহিম ত্রাণ দিয়েছিল, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই মেয়েও যদি বলে দেয় তখন। ইব্রাহিম এক ঢোক গেলে শাড়িটা হাতে দিয়ে বলল, এই যে ভাবি, এইটাই বিয়ের শাড়ি আসছে। উর্মি বুড়ো কুচকালো ভাবি ডাক শুনে। আরে, তাকে কি বিবাহিত মনে হয় নাকি? আপনার বাড়িতে যাবেন না? না ভাবি, আসছি। আসসালামু আলাইকুম। গাড়িতে গিয়ে উঠল ইব্রাহিম। ভিতরে বসে থাকা সলিমান জানালার ফাঁক দিয়ে এক ঝলক দেখল উর্মিকে। চিকন গরম, কিন্তু মুখখানি উজ্জ্বল। বয়সটা কেমন কম কম লাগছে। এই মেয়েটাই কি তার বউ? বাসায় কি ভাত খেতে দেয় না এই মেয়েকে? এমন হালকা পাতলা শরীর। সলিমানের চোখে মুখে স্পষ্ট হলো বিরক্ত। সলিমান বাড়ির পথে যাওয়ার জন্য গাড়ি ঘোরাতে একটা সাদা প্রাইভেট কার তাদের গাড়ির পাশে এসে থামলো। সলিমান তাকিয়ে দেখলো গাড়ি থেকে তার মা বোন বের হচ্ছে। আফিকা সুলতান দেখলেন পাশে মেহরিনের বান্ধবী দাঁড়িয়ে আছে শাড়ির প্যাকেট নিয়ে। মেয়ে রুমাইসার হাতে কিছু প্যাকেট দিয়ে বলল, উর্মির সাথে যা তুই, আমি আসছি। রুমাইসা উর্মির কাছে গিয়ে বলো, চলো উর্মি। উর্মি হাঁটা ধরল। মাকে দেখে বিরক্তিতে কপাল কুঁচকে আসলো সলিমানের। আফিকা সুলতান এগিয়ে আসলো সলিমানের দিকে। তুমি যেহেতু আসবে তাহলে আমাকে পাঠালে কেন? আফিকা সুলতানের মেজাজ বিগড়ে আছে। ধমক দিয়ে বলো, বের হ গাড়ি থেকে। দেখো মা, আমি কিন্তু যেতে পারবো না ও বাড়িতে। আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি কোনো কাজ করা পছন্দ করি না। আশ্চর্য, শ্বশুরবাড়ি এসেছিস অথচ তুই বাড়ির ভিতরে ঢুকবি না, এটা কি ভালো দেখায়? ভাগ্যিস বাকি জিনিসগুলো তোর হাতে পাঠায়নি, তা না হলে দেখতে পেতাম কি করে আমার ছেলে এরকম একটা কাজ করলো। এসব আমি মোটেও আশা করিনি। মেহরিনের পরিবার তো অপেক্ষায় বসে আছে। আমি ফোন করে বলেছিলাম তুই যাচ্ছিস, আমি গিয়ে কি করব বলো তো? নিজের শ্বশুরবাড়ি দেখবি না? আমি কি ঘর জামাই হয়ে থাকবো যে বাড়ি ঘর আমার দেখা লাগবে? এ তো কথা তো আমি শুনতে চাই না সলিমান। নাম তো বলছে নাম। ইব্রাহিম গাড়ির ভেতর থেকে বাকি প্যাকেটগুলো হাতে নাও। মিষ্টির হাঁড়িটাও রেখে এসেছে বেয়াদবটা। প্লিজ মা, জোর করো না। বিয়েতে রাজি হয়েছি, এটাই কি যথেষ্ট নয়? তোমরা তোমরা যাও, আমি এখানে আছি। না, এটাই যথেষ্ট নয়। নিজের ইচ্ছের পাশাপাশি কখনো অন্যের ইচ্ছেকেও প্রাধান্য দিতে হয় শেখ সলিমান। ওনারা অপেক্ষা করছেন তাদের মেয়ের জামাইয়ের। সলিমান বিরক্তির চরম পর্যায়ে গিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। ইব্রাহিমকে গাড়ি থেকে প্যাকেটগুলো বের করতে বলল আফিকা সুলতান। ইব্রাহিম বের করলো বিয়ের বাকি জিনিসগুলো। সলিমান ইব্রাহিমের হাঁটা ধরল। আফিকা সুলতান পিছন পিছন রকচটা দোতলা বাড়ি। বাড়ির সামনে মস্ত বড় উঠান। উঠানের এক পাশে কলপার আর উঠানের কিনারা দিয়ে বিভিন্ন ফলের গাছ। সলিমান একবার আশেপাশে তাকিয়ে ভিতরে ঢুকলো। সানজিদা বেগম তাদের আপ্যায়নে ব্যস্ত হয়ে গেলেন। বুঝতে পারলেন না মেয়ে জামাই আসলে কোনটা। কারণ সলিমানের ছবি তার ননদ দেখে দেখিয়েছিল, তখন সাজেদা বেগম সেখানে ছিলেন না। একমাত্র মোতালেব ভুঁইয়া দেখেছিলেন। আফিকা সুলতান বিষয়টা বুঝে সলিমানকে দেখিয়ে বলল, সলিমান, উনি মেহেরিনের মা। সলিমান সালাম দিল। সানজিদা বেগমের নাম শুনে বুঝলেন এটাই মেয়ের জামাই। আজ প্রথম দেখছি মেয়ের জামাইকে। দেখে তো মনে হচ্ছে না মেহেরিনের থেকে অনেক বড় হবে। মাশাআল্লাহ, চাঁদের মতো দেখতে একটা জামাই পেয়েছেন। মেহেরিন তার নিজের রুমে। এখনও মেহেদি দেওয়া শেষ হয়নি। উর্মি বেনারসি শাড়িটা নিয়ে রাখলো বিছানায়। রুমাইসা দেখলো মেহেন্দি দেওয়া। শিরিন মেহেন্দি দিতে দিতে বলল, তুমি মেহেদি দিবে না রুমাইসা? দিয়ে দিন আপু, আমি তো দিতে পারি না। শিরিন মেহরিনকে দিয়ে শেষ করে রুমাইসাকে দিতে লাগলো। রুমাইসা মেহরিনকে জিজ্ঞেস করলো, মেহরিন, তুমি তো ভাইয়াকে দেখলে না,
ভাই এসেছে। কথাটা শুনে মেহেরিন কিছুটা শীতল হয়ে গেল। নিঃশ্বাসটা কিছু সময়ের জন্য দ্রুত হলো। উনি এসেছেন? উর্মি বিছানায় বসে বলল, হ্যাঁ, তোর বর, তোর শ্বশুরি আর একটা ড্রাইভার এসেছে। রুমাইশা ভরু কুচকালো, কাকে ড্রাইভার বলছো? ওটা ইব্রাহিম ভাইয়া, আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। ও, আসলে চেহারা দেখিনি তো। সাদা পাঞ্জাবি ছিল ওনার শরীরে, আবার ড্রাইভিং সিটে বসেছিল তো। আর এমপিদের সাথে তো ড্রাইভারই থাকে, সেই জন্যই আর কি। মেহরিন চকিতে ঘাড় ঘুরিয়ে তাকালে উর্মির দিকে। এমপি মানে? হ্যাঁ, তোর বড় তো এমপি। তুই জানলি কী করে? ইমন ভাইয়ের সাথে যেদিন দেখা করতে গিয়েছিলাম না, তেহরান ভাইয়ের সাথে, সেদিন তো উনি ত্রাণ বিলাচ্ছিলেন লোকেদের। তো সেদিন জিজ্ঞেস করেছিলাম তেহরান ভাইকে, উনি কে? তো বলেছিলেন উনি এমপি। মেহরিনের ভারী রাগ হলো। তার বরকে সে দেখেনি, অথচ উর্মি দেখে নিল। আমাকে তো জানাসনি। তখন কি আর জানতাম নাকি ওটাই তোর বর? আজ সে না জানলাম শাড়ি নিতে গিয়ে। চল দেখিয়ে আনি তোর বরকে আমি। উর্মি মেহরিনের হাত ধরে দরজার কাছটায় আসলো। বসার ঘরে উকি দিতে দেখলো কেবল আফিকা সুলতানি বসে আছে সানজিদা বেগমের সাথে। উর্মি আশেপাশে তাকালো। গেল তারা? তুই গিয়ে ভেতরে বস, আমি দেখে আসি কই ভাইয়া। উর্মি বাড়ি থেকে বের হয়ে উঠানের আশেপাশে তাকাতেই দেখলো বাড়ির কাঁঠাল গাছের নিচে বসে আছে ইব্রাহিম। উর্মি এগোতে দেখলো আরেক সাদা পাঞ্জাবি পরা লোক ফোনে কথা বলতে বলতে এগিয়ে আসছে। মূলত ইয়াসিন ফোন করেছে সুলেমানকে। সুলেমান ঢাকা ছেড়ে আসতে না আসতেই বলে বিরোধী দলের লোকেরা অমিতমি শুরু করে দিয়েছে এলাকায়। সুলেমানকে ইয়াসিনকে শুধু কালকে দিনটা সামলাতে বলো, পরশু এসে চলে আসবে। সুলেমান ফোনটা কেটে ইব্রাহিমের দিকে তাকিয়ে বলো, আমি গাড়িতে গেলাম, মা আর রুমাইশাকে নিয়ে সাথে আয়। চোখে মুখে রাগের ছাপ কেন? সব ঠিক আছে? তাড়াতাড়ি ঢাকা পেতে হবে। এই বিয়ের চক্করে না জানি কোনো বড় ধরনের ক্ষতি না হয় আমার। কী হয়েছে বলবি তো? যা, নিজেকে শান্ত কর। সুলেমান চলে গেল। ইব্রাহিম উঠে দাঁড়ালো। বসার ঘরের দিকে যেতে গিয়ে উর্মির সাথে চোখাচোখি হয়। ইব্রাহিম দৃষ্টি নামিয়ে ভেতরে চলে গেল। উর্মি পেছন পেছন আসতে নিলেই পেছন থেকে ডেকে ওঠেন ইতি বেগম। তিনি খেতে যাবেন সবজি আনতে। উর্মিকে বাসায় গিয়ে থাকতে বলল। উর্মি ভেতরে আর না ঢুকে বাড়ি চলে আসলো। ইব্রাহিম আফিকা বেগমের কানে ফিসফিস করে বলল, খালা আর কতক্ষণ? সলিমান গাড়িতে চলে গেছে, ভীষণ রেগে আছে। রেগে আছেন কেন? ঢাকায় সমস্যা হচ্ছে তাই। অনুপস্থিতিতে বাড়ি যেতে বলেছে তাড়াতাড়ি। সব তো দেওয়া শেষ, সন্ধ্যা তো আসবেই নাকি? হুম, উঠুন তাহলে। আবিকা সুলতানা রুমাইসাকে ডেকে উঠলেন। রুমাইসা মেহেদি ভর্তি হাত নিয়ে বের হলো। আবিকা সুলতানা বলেন, এবার তাদের বের হতে হবে। রুমাইসা হাঁটা ধরল। মেহরিন দরজার কাছে আসতেই দেখলো এক লোক সাদা পাঞ্জাবি পরা আবিকা সুলতানের পেছনে পেছনে যাচ্ছে। মেহরিন ভাবলো এই কি তার বর? চেহারা তো দেখে হলো না। তার বিয়েটা এমন কেন? সে এখনও তার বরটাকে দেখতে পেল না। দেখা কেন দিচ্ছে না লোকটা? বিকেলের আগ দিয়ে তানজিলা বেগম দু ছেলে তানভীর ও তেহরানকে নিয়ে মেহরিনদের বাড়িতে আসলো ঢাকা থেকে। আলমগীর হোসেন আসেনি, ঘরবাড়ি একা ফেলে। মেহরিনের নানা নানিকেও সেই সকালে আসতে গেছে মোতায়েব ভূঁইয়া। তেহরান পুরো বাড়ি দেখলো। বাড়ির বাইরে কোনো ঝাড়বাতি লাগানো হয়নি, স্টেজ সাজানো হয়নি। চেয়ারম্যান বলে নিষেধ করে আছে। তেহরান চেয়ারম্যানকে গালি দিল। তার নিজের মেয়ের বিয়ে হলে তো সে নিজে আগে দৌড়ে গিয়ে লাইটিং করতো সারা বাড়ি। মেহেরিনদের বাসা ঘরটাই সাজানো গায়ে হলুদের জন্য। মোতালিব ভূঁইয়া সন্ধ্যার আগে শ্বশুর শাশুড়িকে নিয়ে আসলেন। তানজিলা বেগমের সাথে চোখাচোখি হয়েছিল তাদের, কিন্তু রহমান সাহেব দৃষ্টি সরিয়ে নিয়েছিলেন। আরও বাসন্তী কালারের শাড়ি পরানো হয়েছে মেহেরিনকে। এই শাড়িটা সকালে আনা প্যাকেটগুলোর ভিতরেই ছিল। গায়ে হলুদের সাজ সাজা জিনিসও আছে। শেরিন সাজালো বোনকে। তেহরান দরজায় হেলান দিয়ে মেহেরিনকে দেখে বলল, ছোটো বোনের বিয়ে হয়ে যাচ্ছে, অথচ আমার বিয়ে হচ্ছে না। এই দুঃখ আমি কোথায় রাখবো শেরিন? উর্মি ভেতরে ঢুকতে ঢুকতে বলো, এই দুঃখে কচু গাছের সাথে ফাঁসি দেন ভাই। তেহরান পাশ ফিরে তাকালো উর্মির দিকে। উর্মির পরনে কাঁচা হলুদ কালারের শাড়ি। মেহরিনের কোনো ননদ টনদ নেই। শেরিন এগিয়ে এসে বলল, আছে তো রুমাইসা। তো মেহরিনকে বল বিয়ের পর সেটিং করিয়ে দিতে আমার সাথে।
যে মেয়ে নিজের জীবনে প্রেম করেনি সে মেয়ে তোকে সেটিং করাই দিব। হাঁ করে বলে, আর ভালো হয়ে যা। আত্মীয়র ভেতরে আত্মীয় পাকাস না। আমাদের আত্মীয়তারও বড় করে আলাদা আলাদা জায়গায় বিয়ে করে। সাজেদা বেগম আফিকা সুলতানাদের খবর নিলেন তারা কত দূর। জানালেন এসে গেছে প্রায়। গেটের কাছে দাঁড়িয়ে রইল বাড়ির পুচকের সদস্যরা। পুচকে বলতে তানভীর, তেহরান, শেরিন, অনিক। একটা কালো গাড়ি এসে দাঁড় করালো। গাড়ির ভিতরে থেকে নেমে আসলো বাশার সুলতান, আমিরুল সুলতান, রুমাইসা ইব্রাহিম। তেহরান ইব্রাহিমকে দেখে অবাক হলো। তাদের মেয়র মেহেরিনের গায়ে হলুদ। এদিকে উর্মি দূর থেকে অবাক হলো ইব্রাহিমকে এখানে দেখে। মেহেরিন আর ওনার গায়ে হলুদ কি একসাথে হবে নাকি? পাপড়ি ছিটে তাদের অভ্যর্থনা জানানো হলো। উর্মি তেহরানের দিকে এগিয়ে এসে পাশে দাঁড়িয়ে বলল, আচ্ছা, সেলিমের গায়ে হলুদ কি একই সাথে মেয়েদের বাড়িতে হয়? তেহরান ভুরু কুচকালো কথাটা শুনে। কেন বলো তো? দুলাভাই আসলো যে ওনাদের সাথে। কোন দুলাভাই? আপনাদের ঢাকার এমপি। সে কেন তোমার দুলাভাই হতে যাবে? আপনাদের এমপির সাথেই তো মেহেরিনের বিয়ে। তেহরানের চোখ বড় বড় হয়ে গেল কথাটা শুনে। অবিশ্বাসের সুরে বলল, কি? হ্যাঁ, কিন্তু ছেলেমেয়ের গায়ে হলুদ একসাথে বিষয়টা কেমন লাগছে না? কিন্তু আমি তো এমপিকে দেখলাম না। চোখকে পকেটে ঢুকে রাখছেন নাকি? সামনের দিকেই তো গেল, কেবল সাদা পাঞ্জাবি পরা। সাদা পাঞ্জাবি পরা ওটা এমপি কে বললো তোমায়? সেদিনই তো বলেছিলাম। কোন দিন? এই যে শাহবাগে সেদিন বললেন ওনার নাম নওরাজ সলিমান সুলতান। তেহরান কপাল চাপড়ালো। ছাগল মেয়ে, উনি এমপি হতে যাবেন কেন? উনি তো মেয়র। উর্মির সব মাথার উপর দিয়ে গেল। কি বলছেন? সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। গাধা মেয়ে, সেদিন যেই লোক ত্রাণ সামগ্রী বিলাচ্ছিলেন তিনি মেয়র ইব্রাহিম মির্জা। আর যে ত্রাণগুলো উঠিয়েছে তিনি ছিলেন এমপি নওরাজ সলিমান সুলতান। তার মানে এখন যে গেল সে মেহেরিনের স্বামী না? তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। তারপরে শিওর হওয়া যাক, চলো।